তো আমরা ম্যাগনেটিজম নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা একটু আলোচনা করে নেব যে ম্যাগনেটিক ডাইপোল জিনিসটা কি। তো ম্যাগনেটিক ডাইপোল জিনিসটা কি তোমরা বলো, কাকে বলবো ম্যাগনেটিক ডাইপোল? কাকে বলবো? না, টু ইকুয়াল বাট অপোজিট pole pieces situated at a small distance apart form an ideal magnetic dipole। ঠিক আছে, মানেটা কি না, দুটো ইকুয়াল বাট অপোজিট পোল পিস। তো অপোজিট মানে কি, একটা সাপোজ সাউথ পোল আর একটা হচ্ছে নর্থ পোল। ঠিক আছে, দুজনেরই পোল স্ট্রেংথ হচ্ছে এম, স্মল এম, কিন্তু একটা হচ্ছে কি সাউথ পোল, এটা হচ্ছে সাউথ পোল আর এটা হচ্ছে নর্থ পোল। এরা খুব স্মল ডিস্টেন্স অ্যাপার্টে থাকবে। ঠিক আছে, সাপোজ এরা ডি ডিস্টেন্স অ্যাপার্ট, যেখানে ডি টেন্স টু জিরো। ঠিক আছে, এই কন্ডিশানে আমরা এই সিস্টেমটাকে বলবো এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ডাইপোল। ঠিক আছে, এবং একটা ম্যাগনেটিক ডাইপোলের যে কোয়ালিটি বা এফিসিয়েন্সি যাই বলো না কেন, সেটাকে মেজার করার জন্য আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করে থাকি। সেই কোয়ান্টিটিটাকে বলা হয় কি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তো সাপোজ সেটাকে আমরা পিএম বলে ডিনোট করলাম, এবং এই পিএম কিন্তু একটা ভেক্টর। ঠিক আছে, এবং এই ডিরেকশনটা সবসময় সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে হয়। অর্থাৎ এটা যদি ডি ভেক্টর বলি, সাউথ থেকে নর্থের দিকে ডিরেক্টেড। তো এই পিএমটা কত হয়, পিএম এর যে এক্সপ্রেশন সেটা হয় কি এম ইন্টু ডি। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই ইজ ইট অলওয়েজ ডিরেক্টেড টু দ্য নর্থ ফ্রম সাউথ? অর্থাৎ সবসময় কেন এটা সাউথ থেকে নর্থের দিকে ডিরেক্টেড? ঠিক আছে, হোয়াই ইজ এ ডাইপোল অলওয়েজ directed from সাউথ টু নর্থ? কেন হয় বলো, যে সবসময় এই যে ডাইপোল মোমেন্টটা সেটা কেন আমরা সাউথ থেকে নর্থের দিকে দেখি, বলতে পারবে? হুম, কেনই বা সাউথ থেকে নর্থের দিকে দেখি, কেন নর্থ থেকে সাউথ নয়, বলো একটু। কে বলতে পারবে বলো, হয়? আপনি যেটা দেখেছিলেন যে ওই ডাইপোল মোমেন্ট সামেশন কিউ আই আর আই করে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি একটু এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, সেটা হচ্ছে কি, দি জেনারেল
form of magnetic dipole moment সেটা কিরকম হয় যে পিএম যেটা হবে সেটা হয়ে যাবে কি সামেশন ওভার আই এম আই আর আই, ঠিক আছে। মানে এটা শুধুমাত্র দুটো পোল পিস থাকলে অর্থাৎ একটা আইডিয়াল ডাইপোলের ক্ষেত্রে শুধু নয়, আমরা যে কোনো একটা ম্যাগনেটিক পোল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এনি এটা হচ্ছে ফর এনি ম্যাগনেটিক পোল ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু এই জিনিসটা দেখব, ঠিক আছে। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটা হচ্ছে কি ফার্স্ট মোমেন্ট অফ পোল স্ট্রেংথ, ঠিক আছে। মানে কিরকম, আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এইটা এক্স ওয়াই জেড, তো এখানে সাপোজ অনেকগুলো পোল পিস আছে, অনেক পোল পিস আছে, তার মধ্যে এই একটা পোল পিসের পোল স্ট্রেংথ এমআই যেটা অরিজিনের রেসপেক্টে আর আই ডিস্টেন্সে আছে। তো এরকম অনেকগুলো আছে, ঠিক আছে, সিস্টেম অফ পোল পিসেস। তো সেক্ষেত্রে পিএম যেটা হবে আমি যেটা বললাম যে ফার্স্ট মোমেন্ট অফ পোল স্ট্রেংথ, তাই জন্য এটা হয়ে যাচ্ছে সামেশন ওভার আই আর আই এম আই। ওকে, তো এটা এবার আইডিয়াল ডাইপোলের ক্ষেত্রে আমি যদি দেখি, সাপোজ একটা আইডিয়াল ডাইপোলকে আমি রেখেছি, কনফাইন করেছি এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেমে। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, অ্যান্ড উই হ্যাভ টু পোল পিসেস উইথ অপোজিট পোল স্ট্রেংথ। তো এটাকে আমি সাপোজ সাউথ ধরলাম আর এটাকে নর্থ ধরলাম, দুজনেরই পোল স্ট্রেংথ হচ্ছে এম। ওকে, তো এইটার যে পজিশন ভেক্টর এটাকে আমি বললাম যে আর এস, আর এইটার যে পজিশন ভেক্টর এটাকে বললাম আর এম, ঠিক আছে। তো এবার এইটা যদি আমি রিলেটিভ পজিশন ভেক্টর বলি, এটা ডি নাম দিলাম, ডি ভেক্টর অলরেডি নাম দিয়েছি যেহেতু। তো এখান থেকে আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু কত ফ্রম ভেক্টর অ্যালজেব্রা আর এন মাইনাস আর এস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এখানে পিএম সমান কত, পিএম সমান হচ্ছে, এটা তো সাউথ পোল, তো সাউথ পোলকে আমরা মাইনাস ধরবো, তাহলে মাইনাস এম আর এস প্লাস এম আর এন, মানে ঠিক আগের মতো, এইটার মতো। সো এখানে আমি যদি এম কমন নিয়ে নিই তাহলে হচ্ছে আর এন মাইনাস আর এস, যেটা হচ্ছে এম ডি, অ্যান্ড ডি ইজ ডিরেক্টেড ফ্রম সাউথ টু নর্থ, সাউথ থেকে নর্থের দিকে হয়। এটা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে। এবং আমরা এখান থেকে, এটা হচ্ছে জেনারেল একটা ফর্ম, সেখান থেকে আমরা একটা আইডিয়াল ডাইপোলের ক্ষেত্রে এরকম একটা এক্সপ্রেশন পেয়েছি, ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমি বলে রাখি, যদি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয় or continuous pole piece distribution, okay, for continuous pole piece distribution আমরা কিন্তু তখন পিএমটাকে ইন্টিগ্রেশন আকারে লিখতে পারি, ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন আর অফ ডিএম, ঠিক আছে। এবার এটা অল ডিস্ট্রিবিউশনের উপর, পুরো ডিস্ট্রিবিউশনটার উপরে, ঠিক আছে। মানে এরকম বিষয়টা যদি ডায়াগ্রামে আমরা দেখি যে
এরকম একটা ডিস্ট্রিবিউশন আছে। তো এর মধ্যে একটা এলিমেন্টারি আমরা ডিএম কেটে নিলাম, যেটা এখান থেকে আর ডিস্টেন্স দূরে আছে। তো সেটার উপর আমরা ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, এবার এটা ভলিউম হলে আমরা ডিএম কে ভলিউম ডিস্ট্রিবিউশনে যেভাবে লেখা হয় সেভাবে লিখতে পারি পোল পিস ডেনসিটির হিসেবে। তো ইন জেনারেল এটা হচ্ছে ফর্ম। ঠিক আছে, ওকে। তো এটাকে আমরা তাহলে ম্যাগনেটিক ডাইপোল বলে থাকি এবং ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশনও আমরা দেখলাম। তো এরকম একটা ম্যাগনেটিক ডাইপোল, ঠিক আছে, সেই এরকম একটা ম্যাগনেটিক ডাইপোলকে আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিই, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, যেহেতু এটা ইউনিফর্ম, তাহলে এর প্রত্যেকটা পয়েন্টে আমি যদি এরকম একটা রিজিয়ান কনসিডার করি, এরকম যদি একটা রিজিয়ান কনসিডার করি, সাপোজ আমি পুরোটাই বোর্ডের পেজটাকেই আমি রিজিয়ান বললাম। তো এই রিজিয়ানের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে এবং তার ভ্যালু হচ্ছে বি, ম্যাগনিটিউড হচ্ছে বি। ওকে, তো এখানে একটা এরকম ম্যাগনেটিক ডাইপোলকে রেখে দেওয়া হলো। ঠিক আছে, ইনিশিয়ালি সাপোজ সেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লাইন জয়েনিং দ্য টু পোল পিসেস, এটা সাপোজ থিটা অ্যাঙ্গেল করেছে এরকম, এবং এইটাকে আমি ধরলাম যে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, দুজনেরই পোল স্ট্রেংথ এম করে। ওকে, এবং এদের যে সেপারেশন, এটা অ্যাজ ইউজুয়াল আমরা ডি ধরছি এবং ডি এর ডিরেকশন এইদিকে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা পিএম সমান বলতে পারি এমডি। ঠিক আছে, এবারে আমরা জানি যে একটা সাউথ পোল সে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে অ্যাক্সিলারেটেড হয়, তাই না? মানে তার উপর ফোর্সটা ম্যাগনেটিক ফিল্ডের অপোজিটে থাকে। তো এর উপর ফোর্স কত হবে? এমবি, এটাকে আমি মাইনাস এমবি বললাম অপোজিট দিকে বলে। ঠিক আছে, বি এর অপোজিট বলে। আর নর্থ পোলের উপর ফোর্সটা হবে ম্যাগনেটিক ফিল্ডের দিকে এবং সেটা হবে প্লাস। ওকে, তো এটা ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে কম্পেয়ার করলে বুঝতে তোমার সুবিধা হয়। নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যেত, সেটা মাইনাস কিউই হতো। এখানে কি হয়, পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে যেত, প্লাস কিউই হতো। সিমিলার কাইন্ড অফ কন্ডিশন এখানেও আমরা দেখছি। তাহলে এখানে নেট ফোর্স অন দ্য ডাইপোল সেটা কত, এফ নেট কত, পরের পেজে আমরা লিখছি। ওকে, এফ নেট কত হবে না, এমবি মাইনাস অফ এমবি 0। ঠিক আছে, নেট ফোর্স 0। কিন্তু নেট ফোর্স 0 হলে কি হবে, দুটো ইকুয়াল বাট অপোজিট ফোর্স তারা কিন্তু একই পয়েন্টে অ্যাপ্লাই হয়নি, দুজনের লাইন অফ অ্যাকশন কিন্তু আলাদা। ঠিক আছে, তাদের যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সেটা আলাদা। তার ফলে কি হবে, এখানে একটা মোমেন্ট অফ ফোর্স পাওয়া যাবে, মোমেন্ট অফ ফোর্স বা টর্ক পাওয়া যাবে। ঠিক আছে, টর্ক, যেটাকে আমরা টাও দ্বারা ডিনোট করতে পারি। তো এখানে কিন্তু টাও নট ইকুয়াল টু 0। ঠিক আছে, ফোর্স 0 হতে পারে নেট ফোর্স, কিন্তু টর্ক 0 নয়। তো এই ধরনের ফোর্সকে আমরা বলে থাকি, এই ধরনের ফোর্সকে কি বলে থাকি, কাপল ফোর্স। ঠিক আছে, কাপল ফোর্স। বাংলায় এটাকে বলা হয় কি, বাংলায় কি বলে বলো, দ্বন্দ্ব বল বা যুগ্ম বল। ঠিক আছে, তো এই দ্বন্দ্ব মানে কিন্তু ঝগড়া নয়, তাই না? এই দ্বন্দ্ব মানে কি, এই দ্বন্দ্ব মানে জানো, দয়ব দন্তনে দয়ব। বলো, এই দ্বন্দ্ব কথার অর্থ কি? এই দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে মিলন।
সাধারণত দ্বন্দ্ব মানে ঝগড়া হয়, কিন্তু এখানে দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে মিলন। তোমরা ওই আহ, রায় গুণাকর ভারতচন্দ্রের লেখা যে ওই অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি বলে একটা কবিতা ছিল, মানে অরিজিনাল নাম হয়তো আলাদা ছিল, মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস সেখানে এই নামে একটা কবিতা আসতো। তো সেখানে মানে কবিতাটার যে মিনিং আমরা যদি সরাসরি মিনিং করি তখন একটা আলাদা মিনিং আসে, আর যদি অন্তর্নিহিত মিনিং করি সেখানে একটা অন্য মিনিং আসে। তো সেখানে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যার দুটো বিপরীত মানে, তাই না? দ্বন্দ্ব মানে আমরা জানি ডিবেট, ঝগড়াঝাটি, ডিলিমা, ইংলিশে যদি বলা হয় ডিলিমা। আবার দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে কি রিকনসিলেশন। ঠিক আছে? তো এখানে কাপল ফোর্স মানে যে দ্বন্দ্ব বা যুগ্ম বল, দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে রিকনসিলেশন, যেটা অর্থাৎ সহাবস্থা এক্ষেত্রে। তো এই যে কাপল ফোর্স, এরা এরা কি করে? পিওর রোটেশন প্রডিউস করে। পিওর রোটেশন, পিওর রোটেশন মানে কি? কোনো ট্রান্সলেশন হবে না, নো ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম আছে। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, কারণ নেট ফোর্স জিরো না, এই জন্য এফ নেট জিরো। এর কারণটা হচ্ছে এফ নেট জিরো বলে। কিন্তু যেটা ঘটবে কি, যেহেতু টর্ক জিরো নয় তাই জন্য পিওর রোটেশন ঘটবে, শুধুমাত্র রোটেশন ঘটবে। ঠিক আছে? তো আমরা টর্ক সমান আমরা কি জানি? যে কোনো একটা ফোর্স, যে কোনো একটা ফোর্স আর তাদের মাঝখানে যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন, এইটা। তো এইটা যদি ডি হয় আর এটা যদি থিটা হয়, অফকোর্স এটা হচ্ছে ডি সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি এম বি ডি সাইন থিটা। ওকে, এখানে এম আর ডি করলে হচ্ছে পিএম, তাই জন্য পিএম বি সাইন থিটা। সো টর্কের যে ম্যাগনিটিউড দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি টাও ইকুয়াল টু পিএম বি সাইন থিটা। ওকে, এখন এই থিটাটা, থিটাটা হচ্ছে কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পিএম অ্যান্ড বি। ওকে, তো ভেক্টর অ্যালজেব্রা অনুযায়ী টাও ইকুয়াল টু কি হওয়া উচিত? আইদার পিএম ক্রস বি হওয়া উচিত অথবা বি ক্রস পিএম হওয়া উচিত। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হওয়া উচিত, আইদার এটা না হয় এটা। তো কোনটা ঠিক? এদের মধ্যে কোনটা ঠিক? পিএম ক্রস বি হবে না বি ক্রস পিএম হবে? কোনটা? হুম, PM PM cross কেন? direction to different. কিরকম দেখতে? সাপোজ আমি ড্র করছি, সাপোজ এইটা হচ্ছে বি, এটা হচ্ছে পিএম। ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো কেন পিএম ক্রস বি হবে? কারণ এখানে আমরা যদি পিএম ক্রস বি করি তার ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশন কোন দিকে হবে? পিএম থেকে বির দিকে স্ক্রু বসিয়ে রোটেট করাবো, কি হবে? স্ক্রু লাগছে, অর্থাৎ পয়েন্টিং টু দ্য পেজ, তাই না? পয়েন্টিং পেজ, অর্থাৎ পারপেন্ডিকুলার পিএম আর বির সঙ্গে পয়েন্টিং টু দ্য পেজ। এবারে এক্ষেত্রে এই যে রোটেশনটা হচ্ছে, এই যে রোটেট করাচ্ছে যেদিকে, তাই না? অবভিয়াসলি তাহলে ডাইপোলটা কোন দিকে রোটেট করবে? ডাইপোলটা এদিকে রোটেট করবে। তো এইভাবে যদি রোটেট করানো হয় তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যদি থাকে তার ডিরেকশন কোন দিকে হচ্ছে? যদি এইভাবে কেউ রোটেট করে ক্লকওয়াইজ রোটেট করছে, তাই না? এই যদি সিচুয়েশন ঘটে তাহলে সেটা ক্লকওয়াইজ রোটেট করবে। এই যে ডাইপোলটা থাকবে সেটা ক্লকওয়াইজ রোটেট করবে, আর ক্লকওয়াইজ রোটেট করা মানে আলফা যেটা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটাও কিন্তু প্যারালাল টু
pointing to the page, প্যারালাল টু দ্য ডিরেকশন পয়েন্টিং টু দ্য পেজ। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আলফা প্যারালাল টু পিএম ক্রস বি। এবার আমরা জানি টাও ইকুয়াল টু আই আলফা হয়, তো আই যে টেনসর কোয়ান্টিটি, ঠিক আছে। তো যেহেতু টাও ইজ প্যারালাল টু আলফা, তার মানে অফকোর্স টাও শুড বি প্যারালাল টু পিএম ক্রস বি। আর যেহেতু ম্যাগনিটিউড মিলে যাচ্ছে তাই জন্য আমরা প্যারালাল না লিখে ইকুয়াল লিখছি। ম্যাগনিটিউড তো আমরা আগেই দেখলাম যে ইকুয়াল হবে, ঠিক আছে। অর্থাৎ এই সিচুয়েশানে যখন রোটেট হচ্ছে তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের যে ডাইরেকশান সেটা পিএম ক্রস বির সঙ্গে প্যারালাল হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা বলতে চাইছি বা বলতে পাচ্ছি যে টর্ক ইজ প্যারালাল টু পিএম ক্রস বি অ্যান্ড অফকোর্স ইট ইজ ইকুয়াল বিকজ দেয়ার ম্যাগনিটিউড ইজ অলসো সেম, দেয়ার ম্যাগনিটিউড আর অলসো সেম, ঠিক আছে। তো এই কারণে টাও ইজ ইকুয়াল টু পিএম ক্রস বি, নট বি ক্রস বি। ওকে, বোঝা গেছে বিষয়টা রিয়া? হ্যাঁ, আর বলছি ওই ডি সাইন থিটা ওই ডিসটেন্সটা কেন হলো আরেকবার বলুন। আচ্ছা, মানে ওকে ওই ওকে, যে সাপোজ আমার এইদিকে একটা ফোর্স কাজ করছে এফ, ওকে, আর এদিকে একটা মাইনাস এফ ফোর্স কাজ করছে এবং এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তো এখানে টর্ক কত হবে? এফ ডি, তাই তো? রেসপন্ড করো, এফ ডি হবে তো? এফ ডি হয়। তো এফ ডি কেন? এফ ডি হচ্ছে কি, ডিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। অর্থাৎ আমি যদি দেখি এই ফোর্সটা এই লাইন বরাবর কাজ করছে আর এই ফোর্সটা এই লাইন বরাবর কাজ করছে, তো তাদের মধ্যেকার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। কিংবা ভেক্টর যদি দেখতে চাও, টাও ইকুয়াল টু ডি ক্রস এফ, এটা ডি ক্রস এফ। তো আমি প্রথম জিওমেট্রিক্যালি বলছি, তারপর ভেক্টর অ্যালজেব্রা থেকে বলছি, দুটোই বলে দিলে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। একটা হচ্ছে যে এখানে একটা ফোর্স এই দিকে কাজ করছে প্লাস এমবি, এইদিকে কাজ করছে, আর একটা ফোর্স এইদিকে কাজ করছে, সরি এইদিকে মাইনাস এমবি, ইকুয়াল বাট অপোজিট। এই ফোর্সটার লাইন অফ অ্যাকশন কোন দিকে? এই ফোর্সটার লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, আর ওপরে যে ফোর্সটা আছে তার লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা। তো এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এইটা। তো এইটা যদি ডি হয়, এটা যদি থিটা হয়, আমি এটাকে এক্স ধরলাম, ওকে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই ডি। সো এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা। সো টর্ক ইজ ইকুয়াল টু এমবি ইন্টু এক্স, সো এমবি ডি সাইন থিটা। এই বিষয়টা ক্লিয়ার? বলো। নেক্সট হচ্ছে আমরা যদি জিওমেট্রি মানে আমি যদি ভেক্টর অ্যালজেব্রা থেকে দেখি, ঠিক আছে। তো এখানে আমরা জানি টাও ইকুয়াল টু আর ক্রস এফ, তাই তো? টাও ইকুয়াল টু আর ক্রস এফ। ওকে, আমি ড্র করি। তো এখানে এরকম একটা ডাইপোল ছিল, এই ডাইপোলের এই পয়েন্টে আমার এমবি আর এইদিকে হচ্ছে মাইনাস এমবি কাজ করছে। তো আমি যে কোনো পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট অফ ফোর্স নিতে পারি, যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্ট। আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টের অ্যাবাউটে আমি যদি টাও লিখতে চাই, তাহলে এর অ্যাক্রসে কত? এর থেকে ডিস্টেন্স তো জিরো, তাই জন্য এই ফোর্সের জন্য টর্ক জিরো। আর এই ফোর্সের জন্য টর্ক কত? এই ডিস্টেন্সটা হচ্ছে ডি আর এফ হচ্ছে এইটা, তাহলে প্লাস ডি ক্রস এফ, ঠিক আছে।
তো ডি আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত? এটা ডি আর এটা এফ, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাই জন্য আমি টাও সমান লিখবো কি ডি এফ সাইন থিটা। তো দ্যাট ইজ ইকুয়াল টু এম বি ডি সাইন থিটা, তাই না? এটা তো টর্কের ফর্মুলা আর কি, আর ক্রস এফ। তুমি যে কোনো পয়েন্টের অ্যাবাউটে দেখতে পারো। আমি এই পয়েন্টের অ্যাবাউটে দেখলাম, তুমি এই পয়েন্টের অ্যাবাউটে দেখতে পারো, মিড পয়েন্টের অ্যাবাউটে দেখতে পারো, দুটো ফোর্সের জন্য তখন থাকবে, বাট দ্য রেজাল্ট উইল বি সেম। ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট উইল বি সেম। আমি যে কোনো পয়েন্টের অ্যাবাউটে আমি যদি মোমেন্ট অফ ফোর্স বার করি বা টর্ক বার করি, দ্য রেজাল্ট উইল বি সেম। ঠিক আছে, এবার বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। তো এই হচ্ছে টর্ক। তাহলে আমরা দেখলাম যে হোয়েন এভার a magnetic dipole is confined within a uniform magnetic field, there will be no net force on the system. ঠিক আছে, সিস্টেমের উপর কোনো ফোর্স থাকবে না, কিন্তু একটা কাপল ফোর্স জেনারেট হচ্ছে, অর্থাৎ পিওর রোটেশন দেবে, যার টর্কের এক্সপ্রেশন টাও ইকুয়াল টু পিএম ক্রস বি। ওকে, আচ্ছা, এবার এই যে টাওটা কিন্তু ইউনিফর্ম নয়, কারণ টাও সমান হচ্ছে পিএমবি সাইন থিটা। তো থিটা ভ্যারি করলে আমরা দেখতে পাবো যে টর্কটাও কিন্তু ভ্যারি করছে। ঠিক আছে, তো টাওটা ম্যাক্সিমাম কখন হচ্ছে? টাও ম্যাক্স কখন হচ্ছে? যখন থিটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ টাও π/2, সেটা হচ্ছে কি পিএম। এটা মানে যদি ম্যাগনিটিউডের ক্ষেত্রে দেখি, না হলে আরেকটা জিনিস হতে পারে প্লাস মাইনাস, অর্থাৎ 90 ডিগ্রিতে হতে পারে বা 3π/2তেও হতে পারে, অথবা এটাও হতে পারে টাও 3π/2। সেটা কত হবে? সেটাও কিন্তু মাইনাস পিএমবি হবে, কিন্তু ম্যাগনিটিউডের দিক দিয়ে সেটাও কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে, অর্থাৎ টর্কটা তখনই ম্যাক্সিমাম হবে কখন না, এদিকে সাপোজ বি রাখা আছে আর এইভাবে ডাইপোলটা থাকতে পারে, অথবা এইভাবে, যে কোনো, মানে এক্ষেত্রেও আমরা টর্কটা ম্যাক্সিমাম পাবো, এক্ষেত্রেও টর্কটা ম্যাক্সিমাম। ঠিক আছে, এবং টর্কের ডিরেকশন কোন দিকে হয়? পিএম ক্রস বি, অর্থাৎ এদিকে। এক্ষেত্রেও কিন্তু এদিকে, এদিকে আর কি, এদিকে হবে। এবার যত ও রোটেট করবে, রোটেট করার সঙ্গে সঙ্গে আমরা দেখব টর্কের ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, টর্কের ভ্যালুটা কমে কমে যখন এরকম একটা জায়গায় আসবে, ঠিক আছে, টর্কের ভ্যালুটা যখন এই দিকে আসবে, তখন কিন্তু আমরা দেখব টর্ক 0। এবং উল্টো দিকে গেলেও যখন 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখনও কিন্তু টর্ক 0। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা দেখবো যে টাও 0 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে টাও পাই ইকুয়ালস টু 0। তো যেহেতু আমার তো অলরেডি ফোর্স 0, তাই না? অলরেডি আমরা দেখে নিয়েছি যে নেট ফোর্স অন দ্য ডাইপোল অলওয়েজ 0, কিন্তু এই যে টর্কটা, এটা দুটো পজিশনের, দুটো ওরিয়েন্টেশনের জন্য আমরা কিন্তু টর্ক 0 পাচ্ছি, অর্থাৎ এই দুটো হচ্ছে ইকুইলিব্রিয়াম ওরিয়েন্টেশন। ইকুইলিব্রিয়াম ওরিয়েন্টেশন, দুটো ইকুইলিব্রিয়াম ওরিয়েন্টেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই দুটোর টু টাইপস অফ ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো তোমরা জানো যে ইকুইলিব্রিয়াম যখন হয় তখন ফোর্স 0 হয়, টর্ক 0 হয়। কিন্তু এই ইকুইলিব্রিয়াম আবার দু ধরনের হয়, সেটাও আমরা জানি। দুই নয়, 3 ধরনের হয়, সেটাও আমরা লিখব। একটা হচ্ছে কি স্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম,
আরেকটা আছে, সেটাকে বলে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। কোনটা কখন হয়, মানে স্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলবো, বলো একে একে বলো। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডেভিয়েট করে ছেড়ে দিলে সে তার আগের পজিশনে চলে যাবে। অফকোর্স খুব বেশি ডেভিয়েট করানো যাবে না, ঠিক আছে, স্মল ডেভিয়েশন ফ্রম ইকুইলিব্রিয়াম ইজ রিস্টোরড, রিস্টোর হয়ে যায় আর কি, মানে ওটাকে মানে সেলফ রিস্টোরিং ইকুইলিব্রিয়াম বলা যেতে পারে। তবে খুব বেশি না, খুব বেশি যদি আবার ডেভিয়েট করে দেওয়া হয় তাহলে আর ফিরবে না। আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি না, যদি স্মল ডেভিয়েশন দেওয়া হয় তাহলে এর মতো আর ফিরবে না আর কি, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ব্রেক করে যাবে, স্মল ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম। আর নিউট্রাল হলে কি হয় না, নিউট্রাল মানে হচ্ছে কি, সে যে যেরকম পজিশনে ছিল সেই অবস্থাতেই ইকুইলিব্রিয়ামে থেকে যাবে। মানে সাপোজ সে একটা পজিশনে ইকুইলিব্রিয়াম ছিল, তাকে ডেভিয়েট করা হলো, সে সেখানে গিয়ে সেখানেও ইকুইলিব্রিয়াম থাকছে, অর্থাৎ এট দ্য ইনিশিয়াল পজিশন অ্যান্ড দ্য ফাইনাল পজিশন বোথ আর ইকুইলিব্রিয়াম, তখন সেটা নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো ম্যাথমেটিক্যালি বিষয়টা কীরকম, আমরা যদি দেখি ফোর্সের ক্ষেত্রে, যে ফোর্স জিরো, তো ফোর্স জিরো মানে আমরা জানি একটা কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স হয় ইন 1D। সো ডেল ভি ডেল এক্স জিরো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি, এটা জিরো। তো এখানে আমরা যেটা দেখব যে ভি ইজ আইদার ম্যাক্সিমা অর মিনিমা, ভি ইজ আইদার ম্যাক্সিমা অর মিনিমা। তো এইখানে যদি এটা মিনিমা হয়ে যায়, তাহলে এটা স্টেবল, ঠিক আছে। আর যদি ম্যাক্সিমা হয়ে যায় তাহলে আনস্টেবল। তো তোমরা ম্যাথমেটিক্যালি জানো যে কোনো কিছু ম্যাক্সিমা যখন হয় তখন তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হয়, অর্থাৎ ডেল টু ভি বাই ডেল এক্স টু নেগেটিভ, আর এক্ষেত্রে কি হয়, ডেল টু ভি বাই ডেল এক্স টু পজিটিভ। তো এই দুটো ঠিক মাঝখানে যদি ডেল টু ভি বাই ডেল এক্স টু ইকুয়ালস টু জিরো হয়, তো এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। অর্থাৎ এই কন্ডিশনটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট, ঠিক আছে, বা পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয়। সো অ্যাট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, আমরা নিউট্রাল ইকুইলিব্রিয়াম দেখব, ঠিক আছে। মানে এরকম বিষয়টা, এটা যদি গ্রাফ করে দেওয়া হলো, এদিকে এক্স আর এটা ভি এক্স, এরকম সাপোজ, তো এটা ম্যাক্সিমা, তো এটা আনস্টেবল, এটা হচ্ছে স্টেবল, এইখানটাতে এটা হচ্ছে স্যাডেল পয়েন্ট আর কি, ঠিক আছে। এটা স্টেবল, এটা আনস্টেবল, আর এটা হচ্ছে কি স্যাডেল পয়েন্ট। তো এখানে আমরা নিউট্রাল ইকুইলিব্রিয়াম দেখব, এখানে স্টেবল ইকুইলিব্রিয়াম দেখব, আর এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো এখানেও সেরকমই বিষয়টা ঘটছে যে দুটো ইকুইলিব্রিয়াম আছে, কিন্তু একটা স্টেবল হবে, একটা আনস্টেবল হবে। তো তার জন্য আমরা যেটা দেখব যে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, ঠিক আছে। তো পোটেনশিয়াল এনার্জি কিভাবে আমরা ডিরাইভ করে থাকি, হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি কি বলো, হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? অবজেক্ট নিজের মধ্যে যে এনার্জিটাকে গেইন করে রাখে। নিজের মধ্যে বলতে এনার্জি তো নিজের মধ্যেই থাকবে, এনার্জি যে যার সিস্টেম তো নিজের মধ্যেই থাকবে।
বস্তুর আকৃতি অবস্থা হুম প্রকৃতির জন্য হ্যাঁ, মানে বস্তু তার অবস্থান, আকার আকৃতি কিংবা মানে আকার আকৃতি এবং তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, ঠিক আছে, এটা হচ্ছে যা এনার্জি গেইনড বাই এ সিস্টেম ডিউ টু ইটস পজিশন অ্যান্ড কনফিগারেশন, এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলে থাকি। কিন্তু এর যদি আমি ইউটিলাইজেশন দেখি যে একটা সিস্টেম কখন এই এনার্জিটা গেইন করে থাকে, আমি যেটা মেন জানতে চাইছিলাম এটা, ইওর ডেফিনেশন ইজ ওকে, বাট আমি যেটা জানতে চাইছি যে একটা সিস্টেম কিভাবে এটা গেইন করে থাকে বা কখন গেইন করে থাকে, সেইটা আমি জানতে চাইছি। কখন? তার ওয়ার্ক ডান হুম করা হবে হুম ওয়ার্ক ডান করা হবে ওয়ার্ক ডান তো সবসময় করা হয়, ওয়ার্ক ডান ছাড়া তো এনার্জি ট্রান্সফার হয় না, মানে ওয়ার্ক আর হিট এই দুটো দিয়ে এনার্জি ট্রান্সফার হয়। বিষয়টা হচ্ছে যখন আমি একটা সিস্টেমের এই সব জিনিসকে চেঞ্জ করতে চাইবো, অর্থাৎ পজিশন চেঞ্জ করতে চাইবো, কনফিগারেশন চেঞ্জ করতে চাইবো, তো অফকোর্স পজিশন চেঞ্জ করতে যাওয়া মানে কি আমি তার ইনার্সিয়ার এগেনস্টে কাজ করছি, আর কনফিগারেশন চেঞ্জ করতে যাওয়া মানে আমি ইলাস্টিসিটির এগেনস্টে কাজ করছি। অর্থাৎ দেয়ার মাস্ট বি সাম ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, ফোর্সের এগেনস্টে যখন ওয়ার্ক ডান হবে তখনই কিন্তু সেই ওয়ার্ক ডানটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। যেমন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আমি কোনো অবজেক্টকে ওপরে তুলছি, এই সাইডে তুললাম, সো দেয়ার ইজ সাম এমজিএইচ অ্যামাউন্ট অফ ওয়ার্ক যেটা তার পোটেনশিয়াল এনার্জিকে ইনক্রিজ করছে সেম অ্যামাউন্টে এমজিএইচ, তাই না? একটা অবজেক্টকে আমি যদি রেফারেন্স প্লেন থেকে এই সাইডে নিয়ে যাই তাহলে আমাকে কাজ করতে হচ্ছে এমজিএইচ, আর সেই একই অ্যামাউন্ট অর্থাৎ এমজিএইচ অ্যামাউন্ট অফ potential energy is stored within the system. তো তার মানে we can calculate the potential energy by measuring the work done against the force. That must be clear. তাই তো? আমরা কিভাবে মেজার করতে পারি? The measure of stored potential energy is the work done against the force against the force, অর্থাৎ যখন কোনো ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান হবে তখনই কিন্তু আমরা দেখবো তার পোটেনশিয়াল এনার্জি গেইন করছে বাই সেম অ্যামাউন্ট, ঠিক আছে? এক্ষেত্রেও আমরা যখন এইভাবে একটা ডাইপোলকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা কনফাইন করে দেব এইভাবে, তো এ চাইবে এদিকে রোটেট করতে, কিন্তু একে বাধা দেবে কি? আমি আমি যদি ধরে নিই যে অনেকগুলো, একটা সাবস্ট্যান্সের মধ্যে তো অনেক ম্যাগনেটিক ডাইপোল থাকে, তো তাদেরকে যখন আমি ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দেব তখন কি ঘটবে না, ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দেওয়া মানে প্রত্যেকেই এভাবে অ্যালাইনমেন্ট হতে চাইবে, তারা চাইবে কি যে এইভাবে আহ, এইভাবে রোটেশন করে তারা কি করবে, এইভাবে অ্যালাইন্ড হতে চাইবে, তাই না? অ্যালাইন্ড হতে চাইবে, আর এই অ্যালাইন্ড হয়ে যাওয়া মানে তাদের মধ্যে যে ডিজর্ডারনেস ছিল, যে কেওসনেস ছিল, সেটা কিন্তু কমে আসবে, তাই না? আগে তারা এদিক সেদিক মানে র্যান্ডম অ্যারেতে তারা ওরিয়েন্টেড ছিল, তাই না? অর্থাৎ তাদের মধ্যে এন্ট্রপিটা বেশি ছিল, কেওসনেসটা বেশি ছিল। তো যখনই আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিচ্ছি তারা কিন্তু অ্যালাইন্ড হয়ে যাচ্ছে এভাবে, অর্থাৎ তাদের এন্ট্রপি ডিক্রিজ করছে। তো এন্ট্রপি ডিক্রিজ করা মানে কি, যে থার্মাল এজিটেশন যেটা ছিল তার এগেনস্টে ইফেক্ট করা। তো যখনই এরা এভাবে রোটেট করতে চাইবে তাকে কি করতে হবে, এই থার্মাল এজিটেশনের এগেনস্টে ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? ওয়ার্ক ডান এগেনস্ট
থার্মাল এজিটেশন। এবং এই ওয়ার্ক ডানের সময় যে ইনস্ট্যান্টেনিয়াস ইকুইলিব্রিয়ামগুলো আসবে, থার্মাল এজিটেশন আর টর্ক, থার্মাল এজিটেশনের যে টর্ক এবং আমার যে প্রডিউস টর্ক ডিউ টু দ্য ম্যাগনেটিজম, এই দুটো কিন্তু জাস্ট কোয়াসিস্ট্যাটিক্যালি ইকুয়াল হয়ে আসছে। মানে কি হচ্ছে, এই অবস্থায় আছে, এদিকে আসতে চাইছে, থার্মাল এজিটেশন বাধা দিচ্ছে, তো এইভাবে তারা রোটেট করছে আস্তে আস্তে ইন এ কোয়াসিস্ট্যাটিক প্রসেস। তো এই প্রসেসে ওয়ার্ক ডান সমান আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন টাও ফাংশন অফ থিটা ডি থিটা, অর্থাৎ এলিমেন্টারি ওয়ার্ক ডান ধরে তাকে ইন্টিগ্রেট করব। তো টাও আমরা পেয়ে গেছি পিএমবি সাইন থিটা ডি থিটা, ইন এনি ইনডিফিনাইট ফর্ম আমরা এটাকে লিখতে পারি মাইনাস পিএমবি কস থিটা, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি মাইনাস পিএম ডট বি। ওকে, তো এটাই হচ্ছে এই জিনিসটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যাবে। তো তাই জন্য পোটেনশিয়াল এনার্জি ভি সেটাও থিটার ফাংশন, এটা হচ্ছে কি মাইনাস পিএমবি কস থিটা। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি দুটো ইকুইলিব্রিয়াম পজিশন দেখি, একটা জিরো, সেখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস পিএমবি, আর একটা যেটা হচ্ছে পাই সেটা হচ্ছে প্লাস পিএমবি। তো অফকোর্স এটা হচ্ছে মিনিমা, এটা হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি দিচ্ছে এখানে, অর্থাৎ এটা মিনিমা। এটা ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি দিচ্ছে, এটা ম্যাক্সিমা, অর্থাৎ এটা স্টেবল। ঠিক আছে, এটা হচ্ছে স্টেবল আর এটা হচ্ছে আনস্টেবল। তাহলে দুটো ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা হচ্ছে স্টেবল, অর্থাৎ যখন এদিকে থাকছে, এদিকে বি আর ডাইপোলটাও এদিকে কনফাইন্ড, এভাবে কনফাইন্ড, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0, তখন হচ্ছে এটা স্টেবল ইকুইলিব্রিয়াম। কেন স্টেবল ইকুইলিব্রিয়াম? না, একে যদি আমি সামান্য এদিকে নিয়ে আসি থিটা অ্যাঙ্গেলে, অবশ্যই থিটা খুব ছোট, বা ডি থিটাও বলা যায়, ডেল্টা থিটাও বলতে পারি, যাই হোক থিটাই ধরছে, থিটা ইজ ভেরি স্মল ইন দ্য কন্ডিশন, থিটা ইজ ভেরি স্মল। তো এক্ষেত্রে টর্ক কোন দিকে কাজ করছে? টর্ক কোন দিকে কাজ করছে? এদিকে। তাহলে সে কিন্তু আবার তাকে ইকুইলিব্রিয়ামে ফিরিয়ে আনবে। একই রকম ভাবে যখন আমি উল্টো দিকে টেনে দেব, এদিকে টেনে দেব থিটা পরিমাণ, এও কিন্তু তাকে সেই ইকুইলিব্রিয়ামের দিকেই নিয়ে যাচ্ছে। তো এই জন্য এটা স্টেবল, মানে তাকে যদি সামান্য আমি টেনেও দিই, ও কি করবে, আবার টেন্ড করবে ইকুইলিব্রিয়ামের দিকে। অপরদিকে যদি আমি আনস্টেবল ইকুইলিব্রিয়াম দেখি, এদিকে, এখানেও টর্ক 0 এই পজিশনে, এটা কোনো সমস্যা নয়। কিন্তু যদি আমি তাকে সামান্য এদিকে অথবা সামান্য এদিকে নিয়ে যাই, এ কিন্তু আর এদিকে ব্যাক করবে না, কারণ টর্ক এদিকে কাজ করছে, টর্ক এদিকে কাজ করছে, সে এদিকে চলে আসবে। অর্থাৎ এ তার স্টেবল ইকুইলিব্রিয়ামের মতো নিজেকে রিস্টোর করতে পারছে না, সে কি করছে, সঙ্গে সঙ্গে ইকুইলিব্রিয়াম ব্রেক করছে, তাই জন্য এটা আনস্টেবল, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো স্টেবল ইকুইলিব্রিয়ামের সঙ্গে। এটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, একে সামান্য থিটা অ্যাঙ্গেলে আমি এদিকে রোটেট করালাম। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম, তাহলে এর ওপর টর্ক কত? এখানে টর্ক কত? এমবি সাইন থিটা, যেটা নিয়ারলি ইকুয়াল টু এমবি থিটা, কারণ থিটা খুব ছোট, তাই জন্য এমবি থিটা। তো যখনই এ এদিকে আসবে, ইকুইলিব্রিয়ামে আবার ব্যাক চলে এলো, এখানে টর্ক কত বলো? যখন ব্যাক চলে এলো টর্ক কত? এখানে 0। ঠিক আছে, এখানে টর্ক এটা ছিল, এখানে যখন চলে এলো টর্ক 0। কিন্তু টর্ক 0 হলে কি হবে, এখানে তার
কাইনেটিক ইনার্সিয়ার জন্য টর্ক জিরো হতে পারে বাট ভেলোসিটি জিরো নয়, ইনার্সিয়ার জন্য সে এখানে স্টপ না হয়ে সে উল্টো দিকে চলে আসবে, আবার টর্ক প্রডিউস হবে, আবার এদিকে চলে আসবে, কিন্তু ইনার্সিয়ার জন্য আবার ক্রস করবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামকে বারবার ক্রস করতে থাকবে এরকম করে, অর্থাৎ সে এসএইচএম এক্সিকিউট করবে, সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম। এটা তো বললাম যে স্টেবল ইকুইলিব্রিয়াম হবে, তাহলে আবার হ্যাঁ, সে তো ইকুইলিব্রিয়ামের অ্যাবাউটে রোটেট মানে এসএইচএম দিচ্ছে, সে ব্রেক করছে না তো ইকুইলিব্রিয়ামকে, তাই না? সে তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে ব্রেক করছে না। ধরো তোমরা অনেক সময় দেখবে খেলনা টেলনা মেলায় দেখতে পাও, ওই যে একটা কিছু ওই পুতুল টুতুল টাইপের থাকে, তাকে নাড়িয়ে দিলে সে অল টাইম এরকম করছে, যদি এয়ার পাম্প করা থাকে তাহলে লাইফ টাইম সেটা করতে থাকে। এই কন্ডিশনটা খানিকটা সেরকম, ঠিক আছে, যে তার ইকুইলিব্রিয়াম থেকে যখন আমি সামান্য টেনে দেবো তখন সেরকম অসিলেট করবে। তো এই অসিলেট করাটা যে মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে ব্রেক করছে তা কিন্তু নয়, কারণ সে তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে রিস্টোর করছে, এই রিস্টোর করার প্রসেসটাই তাকে লিড করছে এসএইচএম এসএইচএম এ মুভ করার জন্য, তাই না? দ্য টেন্ডেন্সি টু রিস্টোর দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইজ অ্যাকচুয়ালি লিডিং দ্য সিস্টেম টু এক্সিকিউট দ্য এসএইচএম। এই স্টেটমেন্টটা বুঝতে পারলে কিনা বলো? একটা সময় পরে তো এটা বন্ধ হয়ে যাবে যদি আগে কন্ডিশন চলে আসে। হ্যাঁ, সেটা বন্ধ হয় এয়ার ফ্রিকশনের জন্য। হ্যাঁ, এয়ার ফ্রিকশন না থাকলে যদি আমি এয়ার পাম্প করি কোনোভাবে আইডিয়ালি, তাহলে ওটা লাইফ টাইম চলতে থাকে, ঠিক আছে? বন্ধ হয়ে যায় কারণ ডিউ টু সাম ডিসিপেশন অফ এনার্জি ডিসিপেট না করলে এটা অল টাইম চলতে থাকে, ইটস এ পারপিচুয়াল মোশন। যেমন ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে হয় একই জিনিস, যখন আমি সিস্টেমকে ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করাচ্ছি সে তখন অসিলেট করে, ডিউ টু রিস্টোরিং ফোর্স, এখানে রিস্টোরিং টর্ক কাজ করছে, তাই না? রিয়া বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, দ্য স্টেটমেন্টটা যেটা আমি বললাম যে দ্য টেন্ডেন্সি অফ রিস্টোরিং দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইজ লিডিং দ্য সিস্টেম টু এক্সিকিউট এসএইচএম। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে টাও সমান তো আই আলফা হয়, তাই না? তো আই আলফা ইকুয়ালস টু মাইনাস এমবি থিটা, অর্থাৎ তো এইটা আমরা এখানে ইউজ করব আই জায়গায় দিলে আমরা টাইম পিরিয়ড অফ অসিলেশন সেটা পেয়ে যাব, ঠিক আছে? তো এরকম একটা ম্যাগনেটিক ডাইপোলকে যদি তার ইকুইলিব্রিয়াম থেকে সামান্য ডিসপ্লেস করা হয় তাহলে তার টাইম পিরিয়ডটা এরকম আসবে। ওকে, তো এই হচ্ছে এ ইউনিফর্ম এ ম্যাগনেটিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক। তো এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে দিই, এটা হোমওয়ার্ক থাকলো, ট্রাই দিস ফর এ ম্যাগনেটিক dipole in a non-uniform magnetic field। ঠিক আছে, একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কি ঘটবে সেটা তোমরা ট্রাই করবে।